আসসালামু আলাইকুম, হাজির হলাম লেকচার 3 মেডিকেল অ্যাডমিশন 2020-21 সেশনের প্রশ্ন সলিউশন নিয়ে। এবং আজকে আমরা সলিউশন করব 11 থেকে 15। তো চলো কথা না বাড়িয়ে স্টার্ট করি। আমাদের আজকের প্রথম প্রশ্ন লেখাগুলো একটু ছোট ছোট দেখাচ্ছে হয়তোবা, তো একটু শোনো। 11 নম্বর প্রশ্ন হচ্ছে নেমাটোসিস্টের ভেতরে বিষাক্ত তরল পদার্থের নাম কি? তার মানে প্রশ্নটা হাইড্রা থেকে করা হয়েছে। এখানে একটা কথা আছে নেমাটোসিস্ট, সেই নেমাটোসিস্ট থেকে যে দুইটা জিনিস অবশ্যই তোমাদেরকে পড়তে হয়। তাহলে আমরা 11 নম্বর প্রশ্নে আছি। প্রথমে যদি আমি একটু নেমাটোসিস্ট নিয়ে কথা বলি, সো নেমাটোসিস্ট থেকে নেমাটোসিস্টের প্রকারভেদ খুবই ইম্পর্টেন্ট। এবং নেমাটোসিস্টের যে গঠন আছে, বিশেষ করে এর ভেতরে যে বিষাক্ত তরল, এখানে তরল পদার্থের নাম চেয়েছে এবং সেই তরল পদার্থটা কি নিয়ে গঠিত এটাও পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন কথা হচ্ছে কোন সেই বিষাক্ত পদার্থ। নরমালি এখানে যে অপশনগুলো আছে হিপনোটক্সিন, টক্সিন, হিমোসায়ানিন এন্ড হিমোজয়েন, এই প্রত্যেকটাই কিন্তু তোমাদের বায়োলজি বইয়েরই বিভিন্ন শব্দ, বিভিন্ন চ্যাপ্টারের বিভিন্ন টপিকের শব্দ। তো এর মধ্যে আমি যদি টক্সিন ব্যাপারটাতে আসি, এই টক্সিন কথাটার অর্থ হলো বিষ। টক্সিন কথাটার অর্থ হলো বিষ। ওকে, টক্সিন কথাটার অর্থ হলো বিষ। এবং অনেকগুলো টক্সিন কিন্তু তোমাদের বইয়ে আছে। এর মধ্যে আমি যদি কয়েকটা টক্সিনের নাম লিখি, একটা হলো মাইকোটক্সিন, একটা হলো অ্যামাটক্সিন, আর একটা হলো এন্টারোটক্সিন, এখানে দেখতে পাচ্ছ হিপনোটক্সিন, এছাড়াও হেপাটোটক্সিন, নিউরোটক্সিন, যেমন সাপের বিষে নিউরোটক্সিন থাকে, কিন্তু এগুলো বইয়ে নাই। তাহলে এই কয়টা টক্সিন আমার মনে পড়ছে তোমাদের বইয়ে আছে। ওকে, তাহলে আগে একটু দেখে আসি কোন টক্সিন কোথায় থাকে। মাইকো কথাটা অর্থ হচ্ছে ছত্রাক। আমরা জানি যে মাইকোলজি মানে ছত্রাক বিদ্যা। তার মানে এই মাইকোটক্সিন, এই বিষটা কোন একটা ছত্রাক থেকে খরিত হয় এবং সেই ছত্রাকটার নাম হচ্ছে অ্যাসপারজিলাস ফ্লাভা বা ফ্লাভাস। অ্যাসপারজিলাস ফ্লাভাস। তাহলে অ্যাসপারজিলাস ফ্লাভাস নামক ছত্রাক থেকে খরিত হয় মাইকোটক্সিন। এবার আসা যাক, তাহলে এটা হয়ে গেল অ্যামাটক্সিন। তোমরা নিশ্চয়ই ছত্রাক যখন পড়েছো, বিশেষ করে অ্যাগারিকাস যখন পড়েছো, তোমরা জানো যে বিষাক্ত ছত্রাক বা বিষাক্ত অ্যাগারিকাস হচ্ছে অ্যাগারিকাস জ্যান্থোডার্মাস। বাট পরীক্ষায় যদি প্রশ্ন হয় যে সবচেয়ে বিষাক্ত কোনটা, তাহলে কিন্তু উত্তর হবে অ্যামানিতা। আমি আবারও বলছি, সবচেয়ে বিষাক্ত ছত্রাক হচ্ছে অ্যামানিতা। অ্যামানিতার দুইটা প্রজাতি আছে, একটা হচ্ছে অ্যামানিতা ভাইরোসা, আরেকটা হচ্ছে অ্যামানিতা ফ্যালয়েডস। তো দেখো এই অ্যামানিতার অ্যামা দেন টক্সিন, অর্থাৎ এই অ্যামানিতা থেকে যে টক্সিন খরিত হয়, দিস ইজ কল্ড অ্যামাটক্সিন। তাহলে অ্যামাটক্সিন সবচেয়ে বিষাক্ত ছত্রাক থেকে খরিত, সবচেয়ে বিষাক্ত ছত্রাক থেকে খরিত। তাহলে এই সবচেয়ে বিষাক্ত ছত্রাকের নাম কি? নাম হচ্ছে অ্যামানিতা। এখন অ্যামানিতা দুই ধরনের, একটা হচ্ছে ভাইরোসা বা ভাইরোসা এবং আরেকটা হচ্ছে অ্যামানিতা, সংক্ষেপে লিখলাম ফ্যালয়েডস। ফ্যালয়েডস। ওকে, বানান ভুল হতে পারে, ডাবল এর নাও হতে পারে, আমার মনে নাই। তো এই হচ্ছে অ্যামানিতার দুইটা। এবার আসা যাক এন্টারোটক্সিন। এন্টারো কথাটার অর্থ হচ্ছে অন্তর, অন্ত্র। তাহলে এন্টারো মানে যদি অন্ত্র হয়ে থাকে, তাহলে অন্ত্রের জন্য বিষ কোনটা? আমরা সবাই জানি কলেরা মানে হচ্ছে ডায়রিয়া হয়, সেই ডায়রিয়াটা তো অন্ত্র থেকে হয়। তো কলেরা রোগে কলেরার জীবাণু থেকে যে পদার্থটা খরিত হয় তার নাম কলেরাজেন। এই কলেরাজেন এটাই হচ্ছে এক ধরনের এন্টারোটক্সিন, বিকজ সে অন্ত্রের জন্য বিষাক্ত। এ কারণেই কিন্তু আমাদের অন্ত্রের যে প্রবলেমগুলো হয়। তাহলে এন্টারোটক্সিন হচ্ছে কলেরাজেন। এবার আসা যাক হিপনো। হিপনো কথাটার অর্থ হচ্ছে, হিপনো কথাটা আসে হিপনোটাইজ থেকে। হিপনোটাইজ মানে কি? অবশ করা। তো হাইড্রা তার নেমাটোসিস্টের মধ্যে
এই হিপনোটক্সিন নামক বিষাক্ত পদার্থ রাখে এবং শিকারের দেহে যখন এই হিপনোটক্সিন প্রবেশ করায় দেন শিকার যেটা সেটা হিপনোটাইজড হয়ে যায়, অবশ হয়ে যায়। বুঝতে পেরেছো? সো এই হচ্ছে সেই হিপনোটক্সিন, এবং যেটা খুবই ইম্পর্টেন্ট, তাহলে আমি একটু যদি মুছে দেই, তাহলে হিপনোটক্সিন কি নিয়ে তোমরা এটা দেখতে পাচ্ছ কিনা আমি একটু দেখি। আচ্ছা হ্যাঁ, দেখতে পাচ্ছ। তাহলে এই হিপনোটক্সিন কি নিয়ে গঠিত? এটা হচ্ছে আমিষ এবং ফেনল নিয়ে গঠিত। এবং জেনে রাখা ভালো, যাহাই ফেনল তাহাই কার্বলিক অ্যাসিড, নিক না কিন্তু কার্বলিক অ্যাসিড। হ্যাঁ, ওই যে সাপ তাড়ানোর জন্য যেটা ব্যবহৃত হয়, রাইট? ফেনল হচ্ছে কার্বলিক অ্যাসিড। ওকে, এবং আমিষ এটার অপর নাম কিন্তু প্রোটিন। মানে কেন এটা লিখে দিলাম, লিখে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, ধরো বইয়ে লেখা আছে আমিষ ও ফেনল দিয়ে গঠিত, পরীক্ষায় আসছে প্রোটিন ও ফেনল। হ্যাঁ, যারা খালি মুখস্থ করে ওরা ভাবে আল্লাহ আমি তো পড়ছি আমিষ ফেনল, প্রোটিন ফেনল তো পড়ি নাই। আরে বোকা, প্রোটিন আর আমিষ কি আলাদা নাকি? তো এই কারণে ফেনলের অপর নামই বলে দিলাম। এবার একটা মজার কথা বলি, আমরা সবাই জানি ফেনল হচ্ছে এই যে বেনজিনের উপরে একটা ওএইচ। আমরা জানি যে ওএইচ থাকা মানে হচ্ছে ক্ষার, রাইট? কিন্তু দেখো ফেনলে ওএইচ আছে, বাট সেটা হচ্ছে অ্যাসিড, এটা একটা মৃদু অ্যাসিড। ঠিক আছে, মনে রাখো, এটা একটা মজার তথ্য ফেনল সম্পর্কে। তাহলে আশা করছি হিপনোটক্সিন আর টক্সিন ব্যাপারটা গেল। এখন আসো হিমোসায়ানিন। হিম মানে হচ্ছে ভাইয়া রক্ত, আর সায়ানো মানে হচ্ছে নীল। তো হিমোসায়ানিন হচ্ছে নীল রক্ত, অর্থাৎ আমাদের যেমন রক্তে হিমোগ্লোবিন আছে যেটা একটা লাল রঞ্জক এবং এটা এক ধরনের প্রোটিন, সেরকমই হিমোসায়ানিন এক ধরনের প্রোটিন এবং এটা এক ধরনের রঞ্জক। কি রঞ্জক? নীল রঞ্জক। তাহলে এটা কার রক্তে থাকে? যেহেতু শুরুতে হিম আছে, এটা পৃথিবীর সবচেয়ে বড় পর্ব আর্থ্রোপোডা এবং দ্বিতীয় বড় পর্ব মলাস্কা, এই দুইটা পর্বের মধ্যে থাকে। তাহলে মনে রাখো হিমোসায়ানিন থাকে পৃথিবীর সবচেয়ে বড় পর্ব আর্থ্রোপোডা এবং দ্বিতীয় বড় পর্ব মলাস্কায়। ঠিক আছে, হয়ে গেল হিমোসায়ানিন নিয়ে পড়াশোনা। লাস্ট পড়াশোনা হচ্ছে, আমি তাহলে এটা মুছে দিই, লাস্ট পড়াশোনা হচ্ছে হিমোজয়েন। সো হিমোজয়েন এটা একটা বিষাক্ত পদার্থ, এটা একটা বিষাক্ত পদার্থ। প্রশ্ন হচ্ছে এটা কোথায় পাওয়া যায়? তোমরা ম্যালেরিয়া যদি পড়ে থাকো তাহলে তোমরা জানবা যে আগে ধারণা করা হতো ওই যে এরিথ্রোসাইটিক সাইজোগনি হয় না, তো এরিথ্রোসাইটিক সাইজোগনিতে ওই যে প্রথমে কি আছে, ট্রোফোজয়েড, তারপর সিগনেট রিং, তারপর অ্যামিবয়েড ট্রোফোজয়েড, তারপর সাফনার্স দানা আছে না এরকম, তারপর যে মেরোজয়েড। তো আগে ধারণা করা হতো যে হিমোজয়েনের কারণেই জ্বর আসে, কিন্তু এটা একটা বিষাক্ত বর্জ্য পদার্থ। কিন্তু পরে তোমরা জানো যে মেরোজয়েট রক্তরাশি উপস্থিত হলেই জ্বর আসে। তো যাই হোক, এই হচ্ছে হিমোজয়েন, এটা একটা বর্জ্য পদার্থ, এটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনিতে দেখা যায়। ওকে, তো এখন যদি প্রশ্ন আসে যে হিমোজয়েন এরিথ্রোসাইটিক সাইজোগনির কোন দশায় দেখা যায়, তোমরা এটা কমেন্টে উত্তর করে দাও তো দেখি কার মনে আছে। আমি অপশনগুলো দেই, ট্রোফোজয়েড, সিগনেট রিং, অ্যামিবয়েড ট্রোফোজয়েড, সাইজন্ট, মেরোজয়েড, গ্যামেটোসাইট। এই ছয়টার মধ্যে কোনটার মধ্যে হিমোজয়েন দেখা যায় এটা কমেন্ট করে তোমরা জানিয়ে দাও। সো হয়ে গেল আমাদের আজকের একটা প্রশ্ন কেবল। আল্লাহু আকবার। 12 নম্বর প্রশ্ন আমরা খুব দ্রুত শেষ করব। ঘাসফড়িংয়ের রক্তকণিকার নাম কি? সো খুবই ইজি, লিউকোসাইট, লিউকো শ্বেত রক্তকণিকা, এরিথ্রোসাইট লোহিত রক্তকণিকা, থ্রম্বোসাইট অনুচক্রিকা বা প্লেটলেট। তার মানে এগুলো হচ্ছে মানুষের রক্তকণিকা। ঘাসফড়িংয়ের রক্তকণিকাকে বলে হিমোসাইট এবং ঘাসফড়িংয়ের রক্তকে বলে হিমোলিম্ফ। তাহলে ঘাসফড়িংয়ের রক্তকণিকা হচ্ছে হিমোসাইট এবং রক্ত হচ্ছে হিমোলিম্ফ। এবং মনে রাখো ঘাসফড়িংয়ের এই হিমোসাইট 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে প্রোহিমোসাইট, একটা হচ্ছে ট্রানজিশনাল হিমোসাইট এবং আরেকটা হচ্ছে বৃহৎ হিমোসাইট। প্রো ট্রানজিশনাল মানে মাঝামাঝি, আর বৃহৎ হিমোসাইট। এদের আবার পার্সেন্টেজ আছে, এত কিছু লাগবে না, শুধু মনে রাখো মানুষের যেমন রক্তকণিকা 3 ধরনের, লিউকোসাইট, এরিথ্রোসাইট, থ্রম্বোসাইট, তো ঘাসফড়িংয়ের রক্তকণিকার নাম হিমোসাইট, সেটা আবার 3 ধরনের, প্রোহিমোসাইট, ট্রানজিশনাল হিমোসাইট, বৃহদাকার বা বৃহৎ হিমোসাইট আর লার্জ হিমোসাইট। তো আশা করি বুঝতে পেরেছো ঘাসফড়িংয়ের রক্তকণিকা। আচ্ছা, তাহলে রক্তকণিকা থেকে 20-21 প্রশ্ন আসছে। এই রক্তকণিকার যে রক্ত সংবহন তন্ত্র থেকে মনে হয় 2 বছর বা 1 বছর আগে আরেকটা প্রশ্ন এসেছিল।
তাই রক্ত সংবহন পুরোটাই পড়তে হবে, এখানে আমি শুধু রক্তকণিকার ব্যাপারটুকুই বললাম। চলে আসি আজকের 13 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত্রের কোন স্তরে গবলেট সেল পাওয়া যায়। সো অনেকে হয়তো আমরা জানতামই না যে গবলেট সেলের অপর নাম পানপাত্র সেল, পানপাতার মতো। তো এখন প্রশ্ন হচ্ছে আমাদের যে পরিপাক নালী আছে, বিশেষ করে পাকস্থলী এবং অন্ত্র, তো এটা যদি পাকস্থলী হয়ে থাকে আর নিচে যদি অন্ত্র হয়ে থাকে, এই যে পাকস্থলীর প্রাচীরটা দেখছো, এই প্রাচীরটাকে যদি আমি কেটে নিয়ে আসি, কেটে নিয়ে এসে যদি জুম করি, তাহলে এই প্রাচীরের আমরা 5টা লেয়ার দেখতে পাবো। কয়টা লেয়ার দেখতে পাবো? 5টা লেয়ার। এই 5টা লেয়ারের মধ্যে এটাকে যদি আমরা বাইরের দিক ধরি আর এটাকে যদি আমরা ভিতরের দিক ধরি, সবার বাইরের এই লেয়ারটার নাম হচ্ছে সেরোসা, আর সবার এই ভেতরের লেয়ারটার নাম হচ্ছে মিউকোসা। এখন এই মিউকোসার নিচে থাকে সাবমিউকোসা, সাবমিউকোসা। তাহলে লক্ষ্য করো, মিউকোসা, সাবমিউকোসা, সেরোসা। তাহলে এই যে মাঝখানে যে দুইটা থাকলো, এই দুইটা হচ্ছে পেশি। এই দুইটা কি? পেশি। মনে রাখবা এই মাসলটা যেহেতু দুই মিউকোসার মাঝে, তাই এটাকে বলে মাসকুলারিস মিউকোসা, মাসকুলারিস মিউকোসা। ঠিক আছে? আর এটাকে নরমালি বলে, এটাকে নরমালি বলে পেশি স্তর। কি বলে ভাইয়া? পেশি স্তর। এই পেশি আবার অনুদৈর্ঘ্য আছে, কি বলে, সরি, বৃত্তাকার আছে, অরিও আছে। তো সেটা দরকার নাই, তোমরা এই 5টা লেয়ারই মনে রাখো। তো যেহেতু পেশি স্তরের আবার 2টা ভাগ আছে, তাই কেউ কেউ বলে এদের প্রাচীরের 6টা স্তর। তো তোমরা 5টাই মনে রাখো, তোমাদের আজমল স্যারের বইয়ে সেটাই আছে। তাহলে বাইরে থেকে ভেতরে যদি যাই, সিরিয়ালটা কি? সেরোসা, পেশি স্তর, সেরোসা, পেশি স্তর, সাবমিউকোসা, মাসকুলারিস মিউকোসা, মিউকোসা। আর যদি ভেতর থেকে বাইরে যাই, মিউকোসা, মাসকুলারিস মিউকোসা, সাবমিউকোসা, পেশি স্তর, সেরোসা। প্রশ্ন হচ্ছে যে পানপাত্র সেল কোথায় থাকে? সো যেটা তোমরা মনে রাখবা সেটা হলো এই যে মিউকোসা সবার ভেতরের লেয়ার। তো আমরা জানি গবলেট সেলের কাজ হচ্ছে শোষণ করা। তাহলে এইটার যদি 5টা লেয়ার থাকে, তাহলে খাবার তো এখানে থাকবে, তাহলে শোষণ করতে হবে যে জিনিসটা করবে সেটা তো সবার ভেতরের লেয়ার। সে যদি বাইরে থাকে তাহলে এটা কিভাবে এটাকে শোষণ করবে বলো? তাহলে তোমরা মিউকোসা থেকে যে জিনিসটা মনে রাখবা, আমি এগুলো মুছে দেই। মিউকোসা থেকে তোমরা 2টা জিনিস মনে রাখবা। সো কি মনে রাখবা? যে পাকস্থলীর বেলায় এই মিউকোসা লেয়ারে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে, কারণ গ্যাস্ট্রিক গ্রন্থি গ্যাস্ট্রিক রস ক্ষরণ করে। সো অবশ্যই সেটা ভেতরের লেয়ারে থাকতে হবে, এবং এই মিউকোসা লেয়ারটা ভাঁজ হয়ে নাম ধারণ করে, যেটা তার নাম হচ্ছে রোগী। আর ক্ষুদ্রান্ত্রের বেলায় মনে রাখতে হবে যে এই মিউকোসা লেয়ারে গবলেট কোষ থাকে, এবং এটা যখন ভাঁজ হয় তখন সেটাকে আমরা বলি ভিলাস। অনেকগুলোকে একসাথে বলি ভিলাই। তাহলে মনে রাখবা পাকস্থলীর মিউকোসায় গ্যাস্ট্রিক গ্রন্থি আর রোগী থাকে, এবং ক্ষুদ্রান্ত্রের মিউকোসায় গবলেট কোষ আর ভিলাই থাকে। সাথে আরেকটা জিনিস মনে রাখবা, মেয়েদের যে যোনি আছে সেই যোনিতেও রোগী থাকে। তাহলে রোগী পাকস্থলীতে থাকে সবারই, আর মেয়েদের যোনিতে রোগী থাকে। এই হচ্ছে মোটামুটি পড়া। আচ্ছা, এগুলোতে কি থাকে কিছুই জানতে হবে না, শুধু সাবমিউকোসাতে রক্তনালী, স্নায়ু, যোজক কলা থাকে। এই যে সর্বোচ্চ এতটুকু কিন্তু মনে রাখতে পারো। তাহলে এই হলো আমাদের আজকের 13 নম্বর প্রশ্ন। চলে আসি 14 নম্বর প্রশ্ন। রক্ত, আমরা সবাই জানি রক্তের pH 7.4। তো 7 যদি নিরপেক্ষ হয়, তাহলে 7 এর চেয়ে বেশি হচ্ছে ক্ষারীয়, কম হচ্ছে অম্লীয়। তাহলে 7 এর চেয়ে বেশি হচ্ছে pH, কিন্তু খুব কি বেশি না, অল্প বেশি, তাই এটা হচ্ছে সামান্য ক্ষারীয়। সো খুবই সিম্পল। তাহলে রক্ত হচ্ছে সামান্য ক্ষারীয়, pH থেকে আমরা বুঝতে পারি। হয়ে গেল। আমাদের লাস্ট প্রশ্ন হচ্ছে মাথার খুলিতে কয়টা হাড় আছে? এই প্রশ্নটা নিয়ে একটু কনফিউশন আছে, কারণ মানুষের এই যে পুরো জিনিসটা দেখছো, এটাকে বলা হয় করোটি, এবং এই করোটির আবার 2টা ভাগ। একটা হচ্ছে করোটিকা, যেটাকে ক্রেনিয়াম বা ক্যালভেরিয়াম, বা যেটাকেই মূলত মাথার খুলি বলে। সেই পুরো করোটি কিন্তু 29টা, কোথাও আছে 22টা অস্থি নিয়ে গঠিত। এর মধ্যে করোটিকা হচ্ছে 14টা, আর করোটিকা হচ্ছে 8টা, আর মুখমণ্ডলীয় অস্থি হচ্ছে 14টা অস্থি নিয়ে গঠিত। এই 14 আর 8 হচ্ছে 22।
কিন্তু 2 কানে 3 3 6 সেটাও তো এই করটির মধ্যে, তাহলে 22 6 28 আর হাইওয়েড ইউ আকৃতির হাইওয়েড এই হচ্ছে 29টা। তো সেটা তো করটির অস্থি, মাথার খুলির অস্থি তো আর কি বলে 29 হবে না, তাহলে মাথার খুলির অস্থি হবে কয়টা বলেন, কয়টা হবে 8টা, মুখমণ্ডলীয় 14টা। কিন্তু এখানে দেখো অপশনে 14 8 কিছুই নাই, তাহলে অপশনে যেহেতু নাই তাহলে কি ব্ল্যাঙ্ক হবে না, তাহলে উত্তর দিতে হবে 29টা। হয়তো ভাই করটিকেই পুরো মাথার খুলি হিসেবেই টিচার প্রশ্ন করেছে, কিন্তু ভেতরে বইয়ে কিন্তু মাথার খুলি বলতে এইটুকুকেই বলা হয়েছে। বাট নর্মালি আমরা যে মাথার খুলি দেখি সেখানে কিন্তু ফেসিয়াল বোন সহই দেখি, রাইট? ওই পুরোটা কিন্তু আমরা মাথার খুলি বলি। তো এইভাবেই এটার আনসার হয়েছে 29। তো হয়ে গেল আমাদের আজকের 5টা প্রশ্ন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে শেয়ার করো এবং ছড়িয়ে দাও ফ্রেন্ডদের মাঝে যে এখানে এত ভালো করে প্রশ্ন ব্যাংক সলিউশন করানো হচ্ছে। সো আজকে এই পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।